আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে আমাদের এই ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আলী বাবু, সহকারী শিক্ষক বিজ্ঞান, দুহুলি এচসি উচ্চ বিদ্যালয় কলেজ, কালীগঞ্জ, লালমনিরহাট। সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে একটা প্রয়োজনীয় দ্রব্য যেটা হচ্ছে মোবাইল ফোন, যার মাধ্যমে আজকে আমি লাইভ করছি। সেই মোবাইল ফোন, এই স্মার্টফোন নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের লাইভটি হচ্ছে স্মার্টফোনে স্মার্ট জীবন নাকি নীরব ধ্বংস। আসুন এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। আমাদের সাথেই আছেন, পাশে দেখছেন আমাদের আমার ছোট ভাই জনাব আনোয়ার হোসেন, পল্লী চিকিৎসক এবং প্রধান শিক্ষক। পাশেই আছেন বড় ভাই, সিনিয়র বড় ভাই, আমাদের সবার মধ্যমণি, যাকে আমরা যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, সেই বড় ভাই। তারপরে আছেন ডাক্তার তপন কুমার রায়। এরপরেই আলোচনায় আছেন ইনিও বড় ভাই, জনাব দিলীপ কুমার। পাশে আছেন বড় ভাই ফজলুল হক ভাই, উনি প্রধান শিক্ষক, কাকিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই লাইভটি, আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে। এখানে আমাদের ফেসবুক লাইভটি হয়তোবা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাজিদ মাহমুদ সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাজিদ? সাজিদ আবার লিখছে যে কেমন আছেন স্যার। যে আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভটি কেমন দেখা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা তুমি একটু কমেন্ট করো। আর এই আজকের যে বিষয়টি স্মার্টফোন নিয়ে আমাদের যে আলোচনা, যদি তোমার গুরুত্বপূর্ণ মতামত থাকে, পরামর্শ থাকে, কমেন্ট করতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দাও, আমি জানার চেষ্টা করব আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে। সাজিদ লিখছে আলহামদুলিল্লাহ স্যার, অবশ্যই তুমি ভালো আছো, ধন্যবাদ। তুমি দেখতে থাকো আমাদের আলোচক বৃন্দের কথা, তাদের পরামর্শ। আমি দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে আরেকজন স্যার দেখছেন, রমজান আলী স্যার। স্যারও হয়তো দেখছেন, স্যার কমেন্ট করবেন। তো প্রথমে আসি আমাদের আজকের। সাজিদ লিখেছে জি স্যার, শোনা যাচ্ছে, সবকিছু ঠিক আছে। ও ধন্যবাদ। রমজান স্যার দেখছেন আসলে কেমন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানাবেন, আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন। আমি প্রথমেই আসতে চাই আমাদের আজকে রয়েছেন এই পল্লী চিকিৎসক তপন কুমার রায়। আমরা তপন কুমার রায়ের কাছে জানতে চাই যে বর্তমান সময়ে শিশু কিশোর যারা আছে তাদের এই স্মার্টফোনের উপর কি প্রভাব পড়তেছে, তারা আসলে কিভাবে ব্যবহার করতেছে, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। আসলে এই বিষয়টা আমি আমার পরিচয় দিয়ে বলতেছি। আমি তপন কুমার রায়, পল্লী চিকিৎসক, কাজিরহাট, বাড়িনগর। এই যে স্মার্টফোন নিয়ে যে বিষয়টা আলোচনা হচ্ছে আজকে, এর উপকারিতা এবং অপকারিতা বিষয় নিয়ে। তা হলো উপকারিতাও আছে যেমন অপকারিতাও আছে। যেমন শিশু কিশোররা, যেমন ছোট ছেলে মেয়ে শিশু কিশোররা আমরা ধরি, আর হলো যখন
মানে 18-র উপরে ধরি তখন আমরা হলো বয়স্ক আর কি। যারা আর কি শিশু, তারা এই যে মোবাইল ফোন, জি এই মোবাইল ফোন কিন্তু এমন একটা জিনিস, মানে বাচ্চা, মানে আমাদের হলো এই মানে গার্জিয়ান যারা আছি আমরা, জি গার্জিয়ানদের উপর নির্ভর করবে এই শিশু বাচ্চাদের। আচ্ছা, আপনাকে সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার কাছে অনেক বাচ্চারা আসে, ছেলেরাও আসে, হুম। যুবক ছেলেরা আসে, আসলে চোখের সমস্যা নিয়ে আসে হয়তো। চোখের সমস্যা। হ্যাঁ, চোখের সমস্যা। আসলে এটা আসলে কেমন প্রভাব পড়তেছে? তারা কি বেশি বেশি দেখছে যে কারণে চোখ শুষ্ক হয়ে যাচ্ছে? অবশ্যই, যেমন গার্জিয়ানের উপর নির্ভর করবে। কারণটা কি, গার্জিয়ানরা দেখবে যে বাচ্চা কখন কোথায় মোবাইল দেখতেছে, কি করতেছে না করতেছে, মোবাইল ছাড়িয়ে যাচ্ছে, তাহলে চোখের তো অবশ্যই প্রভাব পড়বে। যেমন একটানা যদি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা দেখে, জি তাহলে চোখের অবশ্যই সমস্যা আসবে। এমন কিছু জিনিস আসতেছে, বাচ্চারা দেখতেইছে, গেম খেলতেছে, তারপরে মনে করেন মেসেঞ্জার দেখতেছে বা ইউটিউব দেখতেছে, খেলা খেলা খেলতেছে, মোবাইলে গেম খেলতেছে। এই জিনিসগুলা বাচ্চারা সবসময় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তা এই বিষয়গুলো নিয়ে আর কি বাবা মা সচেতন থাকতে হবে, তাহলে এই আচ্ছা, আপনাকে কেউ নালিশ করে না বাবা মারা, না? যে আমার বাচ্চাটা চোখে এরকম সমস্যা হচ্ছে, তার ঘাড় ব্যথা, পিঠ ব্যথা করছে, আসলে সবসময় শুধু মোবাইল দেখে কি করা যায়, আপনার কাছে পরামর্শ নেয় না? আমাদের কাছে আসে অনেক এই ধরনের আসে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু আমরা তো পরামর্শ দেই যে এইভাবে রাখা যাবে না বাচ্চা কাচ্চাকে, মানে সময় টাইম টু টাইম কাজ করতে হবে। টাইম টু টাইম যদি করে, যেমন ছোট একটা বাচ্চা 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ দেখলো, সমস্যা নাই। আর যখনই দেখা যায় 1 ঘন্টা যাবে, তখন চোখের ব্যথা আসবে, ঘাড়ে ধরবে, পিঠ ধরবে, খাইতে অনীহা আসবে, মানে খাইতে চাবে না, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্যই সবচেয়ে আমার গুরুত্ব হলো, যেটা কথা হলো, বাবা মা মানে গার্জিয়ান জি যেন সচেতন হয় যে বাচ্চা কি দেখতেছে, কি করতেছে না করতেছে মোবাইল, আর এইভাবে মোবাইল দেওয়াও ঠিক হবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে আমাদের অভিভাবকদের সচেতন থাকা খুবই দরকার এই বিষয়টি নিয়ে। তো আমি দেখতে পাচ্ছি এখানে জামিনুর রহমান স্যার, জামিনুর স্যার দেখছেন, উনি লিখছেন চমৎকার লাইফ। জি স্যার, আসলে আমরা চেষ্টা করছি আমাদের যে সমাজের কিছু সমস্যা, এই সমাজের সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত এই লাইভ প্রোগ্রামটি করার চেষ্টা করি। আপনি আপনার মতামত জানাবেন, যদি কোনো পরামর্শ থাকে একটু জানাবেন। আমি আরো একটু দেখতে পাচ্ছি এখানে সাজিদ মাহমুদ, আমার স্টুডেন্ট, সে লিখেছে, স্যার মোবাইল ফোনে এডিকশন থেকে বের হয়ে আসা এবং কিভাবে নিজেকে অ্যাক্টিভলি কাজ বা পড়াশোনায় মনোযোগ সহকারে শেখার জন্য কি কি করতে হবে, তা যদি একটু বলতেন তাহলে অনেকের ভালো হতো। জি, এই প্রশ্নটি এবং এর পরামর্শ নেওয়ার জন্য আমি এখন বড় ভাইয়ের কাছে যাচ্ছি। বড় ভাই রুহুল আমিন ভাই, তিনি এই প্রশ্নের উত্তর দিবেন। বড় ভাই। ধন্যবাদ। সাজিদ মাহমুদ একটা প্রশ্ন করেছেন, নিশ্চয়ই শুনছেন। জি ধন্যবাদ সাজিদ মাহমুদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের লাইভটি দেখার জন্য এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। সেটা হচ্ছে আসলে বেরিয়ে আসার জন্য একটা জিনিস অভ্যস্ত হয়ে গেলে, আর ওইখান থেকে বেরিয়ে আসতে গেলে একটু ত্যাগ স্বীকার করতে হবে। আর মানুষ পারে না এমন কোনো কিছু কিন্তু পৃথিবীতে নাই। মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই নাই, কিন্তু একটু ত্যাগ স্বীকার করতে হবে। এটা তোমার 5 বছরে গড়ে উঠছে, এই ফোনটা সে ধরে নিলাম আমি যে তুমি 5 বছর থেকে অনবরত চালাচ্ছ। এখন এইখান থেকে বেরোয় আসতে গেলে তোমাকে কিন্তু একটু কষ্ট পেতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে যে আসলে আমি এই ফোন টিপে ধ্বংস হয়ে যাচ্ছি। প্রথমত তোমাকে এটা বুঝতে হবে যে ফোনটি টিপে
এই ফোনটা আমি এইভাবে ব্যবহার করে আমি আসলে ভালো কিছু পাচ্ছি না, ধ্বংস ক্ষতি হচ্ছে আমার। তা ক্ষতিটা আসলে আমি আমার নিজেকেই শেষ করে দিচ্ছি। কেন আসলে আমি এই ক্ষতিটা করব? তুমি এটা মনে করে আস্তে আস্তে একবারে কিন্তু তুমি চাইলে বেরিয়ে আসতে পারবে না, এটা সম্ভব না। যেটা তোমার 5 বছরে হয়ে গেছে সেটা কিন্তু একদিনে বা 5 দিনে সম্ভব না। তুমি আস্তে 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 এটার থেকে সরে আসবে। এবং তুমি পড়াশোনার দিক, যদি পড়াশোনা করো, পড়াশোনার দিক তুমি বেশি গুরুত্ব দেওয়া শুরু করে দাও। মোবাইলের দিকটা গুরুত্বটা আস্তে আস্তে কমাই দাও। এক সময় দেখবা এভাবে কমাতে কমাতে আর পড়াশোনার দিক যখন গুরুত্ব বাড়াই দেওয়া শুরু করে দিবা, অন্যদেরকে যখন তুমি দেখবা যে আসলে একজন ভালো বড় ভাই বা চাচা যে কেউ হোক না কেন ভালো বড় কিছু চাকরি করতেছে, সে কিন্তু অবশ্যই ভালো বিলিয়ন ছাত্র ছিল, না হলে ওই জায়গাটায় সে যেতে পারবে। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে পজিটিভলি চিন্তা ভাবনা গুলো, নেগেটিভ গুলো ছেড়ে দিতে হবে। তাহলে খুব দ্রুত আমার মনে হয় তুমি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবা। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে স্মার্টফোন আমাদের সামাজিক সম্পর্ককে কাছে আনছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? এটা আসলে কাছেও যেমন আনছে আবার দূরেও সরাই দিচ্ছে। জি। সেটা কাছের চেয়ে দূরে আবার বেশি সরাই দিচ্ছে। সেটা হলো ফোন তুমি ইউজ করতে পারো, সেটা সময় যখন তোমার হবে তখন তুমি ইউজ করো, সমস্যা না। কিন্তু এখানে কিন্তু সব বিষয়ই দেয়া আছে। তুমি আসলে দুটা রাস্তা, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। এটা কিন্তু বোঝার সক্ষমতা তোমার রয়েছে, যথেষ্ট রয়েছে, যেহেতু তুমি এখন মিসগুড। এখন তুমি যদি মনে করো যে এই রাস্তাটায় গেলে আসলে আমার ভালো হবে, সেটা তুমি ব্যবহার করতে পারো। ফোন থেকে কিন্তু সারা পৃথিবীটাকে তুমি হাতের মুঠোয় পাচ্ছ। এখন সারা পৃথিবীটাকে হাতের মুঠোয়, কিন্তু এখানে ভালো দিকগুলো রয়ে গেছে। এখন তুমি যদি ভালো দিকটা বিবেচনা করে না নিয়ে খারাপ দিক চলে যাও, এখানে কিন্তু মোবাইল ফোনকে দোষে লাভ নাই, এটা একটা খারাপ দিক। আর তুমি যদি ভালো দিকটা বেছে নাও, তাহলে দেখা গেলো এমন কিছু বিষয় আছে স্টুডেন্টদের বেলায় আমি বলি, যে যেটা আসলে বই থেকেও পাওয়া সম্ভব হচ্ছে না, সেটা কিন্তু মোবাইল থেকে 1 মিনিটে ম্যানেজ করা সম্ভব হচ্ছে। এটা কিন্তু একটা ভালো একটা দিক। আবার খারাপ কিছু দিক আছে, যে সারা পৃথিবীতে কি হচ্ছে নেগেটিভলি তুমি কিন্তু চাইলেই সেটা ঘরে বসে দেখতে পাচ্ছ। তা এখানে তোমাকেই বিবেচনা করতে হবে যে আসলে আমি কোন দিকটা বেছে নিব। তোমার জীবন করার জন্য তুমি ভালো দিকটা যদি বেছে নাও, অবশ্যই তুমি ভালো দিক খুঁজে পাবো মোবাইল থেকে। আর যদি তুমি খারাপ দিকটা বেছে নাও, তাহলে তো তুমি ধ্বংস হয়ে যাবে, এখান থেকে ফিরে আসার কোনো অপশন নাই। জি, ধন্যবাদ ধন্যবাদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। সাজিদ মাহমুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমাদের এই কথাগুলো, ভাই যথেষ্ট বলেছেন। তুমি অবশ্যই নিজেকে কন্ট্রোল করবে। তুমি নিজেকে বাহিরে কোনো খেলাধুলা হোক, তারপর হচ্ছে তোমার যে প্র্যাকটিক্যাল কিছু কাজ থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, সেগুলো লেখার চেষ্টা করবে, তোমার পড়াশোনায় মনোযোগী হবে, তাহলে স্মার্টফোন থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। তো যাই হোক, আমি এই সময়ে আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি আহ, আব্দুর রহমান সিদ্দিকী স্যার অসাধারণ আয়োজন তিনি লিখেছেন। সিদ্দিকী স্যার যদি থাকেন তাহলে অবশ্যই আপনার পরামর্শ আপনি লিখবেন। আপনার তথ্য সমৃদ্ধ তথ্য যদি আপনি এখানে লেখেন, অনেকেই আছে, অনেকে দেখবে, দেখে উপকৃত হবে। এসো কৃষিকে জানি, অর্থাৎ আমাদের বাবুল স্যার দেখছেন। এদিকে দেখলাম একটা লাইক দিলেন এই মুহূর্তে আমাদের মুজিবুর রহমান স্যার আপনাদের পরামর্শ মতামত দেবেন, আসলে কিভাবে এই স্মার্টফোন আমাদের আসক্তি থেকে বেরিয়ে নিয়ে আসা যায়, স্মার্টফোনকে আমরা স্মার্টলি ব্যবহার করতে পারি। এখানে সাজিদ মাহমুদ একটা কথা লিখছে, স্যার এখন অনেকেই খেলাধুলা ছেড়ে দিয়ে মোবাইল চালাচ্ছে, তাদের খেলাধুলার মধ্যে আবার নিয়ে আসার জন্য একটা করা যায় না, তারা সুস্থ সবল একটি শরীর। অবশ্যই এটা সবাইকে এগিয়ে আসতে হবে। এলাকার যারা আর কি সমাজসেবক, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা স্কুলে এর আয়োজন করতে পারি খেলাধুলার। অবশ্যই স্কুলে বর্তমানে তোমাকে আমি জানিয়ে রাখি, স্কুলে একটা নির্দেশনা আছে, এই জানুয়ারি মাসে খেলাধুলার একটা নির্দেশনা আছে। স্কুলে রেগুলার যদি কোনো স্টুডেন্ট যায়, স্কুলে খেলাধুলা হবে,
সাথে সাথে শরীর চর্চার যে বিষয়টা সেটা হচ্ছে, সমাবেশের সময় কিছু শরীর চর্চা করা হচ্ছে, এবং সেই সাথে তোমাকে আরো জানিয়ে রাখি তোমার পড়াশোনাটাও হচ্ছে। এই জন্য স্কুলমুখী হতে হবে। তো আমি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সাজিদ আরেকটা কথা লিখছেন যে দোয়া করবেন স্যার, সামনে ফাইনাল এক্সাম দিব। হ্যাঁ, অবশ্যই তোমার জন্য অসংখ্য দোয়া রইলো, অনেক দোয়া রইলো। তুমি সামনের দিনে আরো ভালো করবে, ফাইনাল পরীক্ষা তুমি ভালো করে দাও, তোমার জন্য অনেক শুভকামনা রইলো। এই মুহূর্তে আমি প্রশ্ন নিয়ে আসছি। আমাদের ছেলের ভাই আছেন দিলীপ কুমার রায়। এই দিলীপ কুমার রায় ভাইয়ের কাছে আসছি। দিলীপ কুমার ভাই, ওনাকে আমার প্রশ্ন যে আসলে আমাদের তরুণ সমাজ, আমাদের যে তরুণ সমাজ আছে, তারা এটাকে কিভাবে নিচ্ছে, এই স্মার্টফোনটাকে? তারা কি এই স্মার্টফোনে আসক্ত হয়ে যাচ্ছে, নাকি স্মার্টলি কোনো কাজে লাগাচ্ছে, নাকি এরা আবার বেকার অলস হয়ে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে এরা? ধন্যবাদ রমজান আলী স্যারকে, এবং যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সালাম আদাব এবং নমস্কার। প্রথমটা যেটা বললো রমজান আলী স্যার, সে বিষয়ে বলতে যাচ্ছি, মানুষের অন্তরে দুটি সত্তা কাজ করে। একটি হলো স্মৃতি এবং বিস্মৃতি, একটি স্মৃতি একটি বিস্মৃতি। এখন যে যেভাবে ধরে নেয় সেইভাবেই কর্ম করে। কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের করণীয় কি? যেমন আমরা ভালো দিক মন্দ দিক দুইটা আমাদেরকে বুঝতে হবে। এখন স্মার্টফোন এটা তো আমাদের বাস্তব জীবনে চলার একটা গতি। এই গতিকে যদি আমরা রোধ করি তাহলে তো হবে না। জি, সুন্দর কথা বলছেন। আমরা যদি ওই মানদাতা আমলের কথা বলি, ডাক পিয়ন যদি এখন আমাদের বাসায় আসে, এটা তো চলে না। জি, আমাদের বাস্তবমুখী কর্মসংস্থানে যেতে হবে, সে পথ অবলম্বন করতে হবে। এখন আমরা মোবাইল স্মার্টফোন হাতে নিয়ে সারাক্ষণ শুধু আমরা বিভিন্ন অপকর্মের সাথে যদি জড়িত থাকি, তাহলে তো আমাদের সমাজ ব্যবস্থাটা মেনে নেবে না। আমাদের বাস্তব ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, সেই বিষয়টা আমাদের অবলম্বন করতে হবে। আমরা এই স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মপথ সৃষ্টি করতে পারি। ব্যাংকিং সিস্টেম, জি, অনলাইন সিস্টেমের বই বস্তু পড়া, ভূমি জৈব সম্পর্কে জানা, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এটা আমাদের উপকারে আসে। স্বাস্থ্যসেবা, কৃষি দিবানিশি, কৃষি ক্ষেত্রে বিভিন্ন সেক্টর আছে। এই বিষয়গুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থার অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এখান থেকে। আছে, যে অনেক জ্ঞান গর্বে বা প্রতিভা সৃষ্টি হচ্ছে। জি, বাস্তব ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। কিন্তু আমরা যদি সেদিকটা লক্ষ্য করি তাহলে ভালো। আর যদি দেখা যাচ্ছে আবার হাটের বাজারে বিভিন্ন ধরনের মানুষ এই মোবাইলের প্রতি একটা আসক্ত, যেমন বিভিন্ন ধরনের গেম খেলে, জি, জি, বিভিন্ন গেম ধরনের খেলছে গেম এখন। খেলতেছে। সে যে গেমে খেলুক, পেছনে খেলুক, আর যেটাই খেলুক, ওইটার প্রতি যে আসক্ত, মানুষের জীবন তো ধ্বংস হয়ে যাবে। এখানে পরিবার যতই গাইড থাকুক না কেন, ব্যক্তি যদি সচেতন না হয়, তার ভালো মন্দ যদি বিচার না করে, জি, তাহলে তো সম্ভব না। ধর্মর মাধ্যমে, ধর্মীয়ভাবে তাকে শিক্ষার মাধ্যমে এটাতে বিরত করা যায়, পারিবারিক থেকেও যায়, আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিছু সময় দিয়ে খেলাধুলার, আমরা আগে যেমন খেলাধুলা করতাম মাঠে, এখন তো ওইভাবে খেলাধুলা হয় না। এখন মোবাইলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন গেম, বিভিন্ন এর মধ্যে আসক্ত হয়ে থাকে। এটা এইভাবে জীবন চলে না, সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়া লাগে। সমাজ ব্যবস্থার মাধ্যমে আমাদের এইভাবে চললেই হবে না।
এখন স্মার্টফোন নিয়ে আমরা স্মার্ট ভাবে আমাদের চলতে হবে। জি, মানে অলস হলে চলবে না। এই খেলার মধ্যে অনলাইন খেলা, জুয়া, এগুলো যে চলছে। একদম চলবে না। আচ্ছা, আপনি তো কাজিরহাট বাজারে, প্রায় আপনার বাড়ি ওখানে, আপনি বের হলেই কাজিরহাটে আসেন। আমাদের এলাকার অনেক ছেলেরা বাজারে দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আসলে তাদের ক্ষেত্রে আপনি কেমনটা লক্ষ্য করছেন? তারা কি আসলে কর্মসংস্থানের জন্য কোনো কাজ করছে মোবাইল দিয়ে, নাকি তারা গেমটাকে বেশি বেছে নিচ্ছে? আসলে স্মার্টফোনে তো অনেক কর্মসংস্থানের পথ খোলা আছে, সবাই জানে, কিন্তু তারা তো আসলে ওইভাবে করতেছে না। আবার অধিকাংশই দেখা যায় বাজারে তারা তো সেই শিক্ষিত নয়, তারা কিভাবে ইনকাম করবে তারা তো অন্য পথ বেছে নেয়। যে জুয়া 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 বেছে মানে অনলাইন জুয়া আবার আছে, আবার অনেকে গেম খেলছে। গেম খেলতেছে, কিন্তু এইভাবে তো ধ্বংস হয়ে যাবে জি, এবং সমাজ ব্যবস্থা থেকেও সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং সামাজিক প্রেক্ষাপটের সাথে সে জড়িত নয়। জি, জি, জি। তাহলে সামাজিক যে কর্মকাণ্ড সেখান থেকে ও বিচ্যুত হয়ে যাচ্ছে। ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের ওয়াচিং এ অনেকে আছেন। খায়রুল স্যার উনি লিখেছেন যে বিশেষ আয়োজনে বিশেষ স্যার। জি, বিশেষ আয়োজন চলছে, আপনি কমেন্ট করবেন, আপনার সুপরামর্শ দেবেন। আপনার সুপরামর্শ আমরা সাদরে গ্রহণ করব, এবং যারা লাইভটি দেখছে তাদের উদ্দেশ্যে আমি এই আপনার যে মন্তব্যটি সেটা পৌঁছে দেব, এবং সেই সাথে কোনো পরামর্শ যদি থাকে লিখবেন, জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও বলবেন। আমার যে আলোচক বৃন্দ আছেন ওনাদের কাছ থেকে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নেব। অনেকেই দেখছেন, খায়রুল স্যারও দেখছেন, তপন কুমার রায় দেখছেন, অনেক ভালো, এগিয়ে যান। মজিবর স্যার লিখেছেন। আব্দুল কাদের জিলানি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জিলানি কেমন আছো? তোমাদের জন্য অবশ্য গুরুত্বপূর্ণ বিষয়টি। হ্যাঁ, তোমরা অনেকেই মোবাইল ফোন ব্যবহার করছো এই বয়সে। দেখতে থাকো। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আমি এ পর্যায়ে আসতে চাই, আমাদের আরেক সিনিয়র ভাই আছেন, এবং সেই সাথে উনি প্রধান শিক্ষক কাকিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আসলে প্রাথমিক স্তরটা, এই প্রাথমিক স্তরে দেখা গেছে অনেক ছোট ছোট বাচ্চারা, তাদের ক্ষেত্রে এই যে মোবাইল ফোন বা স্মার্টফোনটি কতটা সহায়ক বা সহায়ক নয়, বা তাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে কিনা? ধন্যবাদ রমজান আলী স্যারকে। তো প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে মোবাইলটা মানে এক ধরনের সহায়ক ভূমিকা পালন করবে, আমি এটা বলবো। কারণ প্রথম স্তরে আমাদের বাচ্চাদের জন্য অনেক শেখার আছে। স্মার্টফোন, যেমন একটু আগে আমাদের এক ভাই বলল যে স্মার্টফোন বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। যেমন ছোট বাচ্চারা, ওদেরকে যদি আমরা সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা বিষয়টা তুলে ধরতে পারি, তাহলে তারা শিখতে পারবে। যেমন ছোটদের ক্ষেত্রে আছে বিভিন্ন ছড়া, তারপরে কবিতা আবৃত্তি, এগুলো আমরা অনায়াসে তাদেরকে কিন্তু শেখাতে পারি এবং স্মার্টফোনের মাধ্যমে তারা শিখতে পারে। তো এক্ষেত্রে তারা যেমন শিখতে পারে, তারপরে বর্ণ অক্ষর চেনা প্রথম দিক থেকে প্রাথমিক স্তরের, তারা এই কাজগুলো কিন্তু শিখতে পারে ওখান থেকে। যেমন বিদ্যালয়ের পাশাপাশি, বই পড়ার পাশাপাশি ওখানে তারা স্পষ্টভাবে মানে কি বলবো, ওখানে আপনার উচ্চারণটাও শিখছে, উচ্চারণটা শিখতে পারতেছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে না, বাচ্চাদের এটা অনেক শেখার বিষয় রয়েছে স্মার্টফোনে, আবার ক্ষতিকারক দিকেও রয়েছে। যেমন বাচ্চাদেরকে আমরা দীর্ঘক্ষণ যদি তাদের হাতে মোবাইল ফোন দিয়ে রাখি, তারা কিন্তু মানে অধিক সময় যদি তারা দেখে, তারা অনেক সময় তাদের চোখের ক্ষতি হতে পারে, এটা একটা। তারপরে আসক্ত হয়ে এক ধরনের নেশায় পরিণত হয়ে যেতে পারে। আমি অল টাইম ওই ছড়াটাই দেখবো কিংবা কার্টুন দেখবো, তখন তাদের অনেক সময় দেখা গেলো ঘাড় ব্যথা, মাথা ব্যথা, চোখের সমস্যা হতে পারে। তারপর খাওয়ায় অসুস্থ হতে পারে, তারা ঠিক মতো খাইতে চাবে না। হ্যাঁ, তো এই জন্য স্মার্টফোন শিশুদের ক্ষেত্রে যেমন শিক্ষার দিকটা আছে,
এটা আমাদের গার্জিয়ানরা যদি সচেতন হয় তাহলে সীমিত সময়ে আমরা আমাদের গার্জিয়ানরা যদি বাচ্চাদেরকে স্মার্টফোন মানে দিয়ে এবং সেখানে আমরা সময় দিতে পারি, গার্জিয়ানরা যদি সময় দিতে পারি তাহলে ওই বাচ্চাটা সেটা উপকৃত হচ্ছে। জি স্মার্টফোনের মাধ্যমে সে শিখতে পারছে, সেটা উপকৃত হচ্ছে। আর সঠিক যদি আমরা ওই সময়টা যদি তাদেরকে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমরা যদি পাশে না থাকি, জি না দেখাই, না চেনাই, তাহলে সে ওর উপরেই বিশেষ করে বসে থাকবে। সেক্ষেত্রে তাদের ক্ষতিকর দিকটা চলে আসবে। জি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনারও তো সন্তান আছে, হ্যাঁ। আপনারও সন্তান আছে, ও প্রাইমারিতে পড়ছে। এখন আপনিও স্মার্টফোন আপনার আছে, আসলে ওকে কিভাবে পড়াচ্ছেন? কতটুকু পড়ার সময় সে মোবাইল ফোন ব্যবহার করছে কিনা, বা অন্য কোনো সময় বেশিক্ষণ ধরে মোবাইল ফোন দেখছে কিনা, এটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন বা কিভাবে, একটু যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ। তো যেমন আপনি বললেন আমারও সন্তান আছে, হ্যাঁ, সেও প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে, ঠিক আছে। তো পড়ার সময় আমাদের তাদের পাঠ্যপুস্তকটা আমরা তাদেরকে হাতে দিই। পাঠ্যপুস্তক যারা পড়তেছে সঠিক সময় আমাদের, বাবা এই সময়টা তুমি একটু পড়ো, জি পাঠ্য বই পড়তেছে। পাশাপাশি তারা তাদেরকে আমার মোবাইল না দিলেও হবে না, তাদেরকেও দিতে হবে, কিন্তু সীমিত সময়। বাবা এখন ফোনটা তুমি দেখবা, এই শিক্ষণীয় বিষয়, তোমার এই পড়ার বিষয়টা আবার এই আমরা স্মার্টফোন থেকে পাচ্ছি। তারপরে আচ্ছা, বিভিন্ন ইংলিশ স্পোকেন আমরা বাচ্চাদেরকে দেখাই যে বাবা এই স্পোকেন গুলো ছোট বাচ্চারা কিন্তু মানে দেখে দেখে শিখতে পারবে। আচ্ছা, আপনি দেখে উচ্চারণ তার মানে আমি বুঝতে পারছি যে আপনি সাথে নিয়ে তাকে দেখান হ্যাঁ, যে হ্যাঁ, ইংলিশ সাথে। স্পিকিং গুলো হ্যাঁ, ইংলিশ স্পোকেন গুলো কিভাবে উচ্চারণ গুলো হচ্ছে, উচ্চারণ হচ্ছে। ওখান থেকে বিষয়টা নিয়ে আসেন। এই বিষয়টা এটা তো ভালো দিক। ভালো দিক, হ্যাঁ। আসলে প্রত্যেকটা পরিবার থেকে যদি এই কাজটা করতো, যে বাচ্চাকে সাথে নিয়ে যদি তার মোবাইলে দেখার ইচ্ছা থাকে বাচ্চার, হ্যাঁ, তাকে নিয়ে একটু সময় শিক্ষণীয় বিষয়ে হ্যাঁ, তাকে 10 মিনিট সময় সময় দেওয়া। দিলাম, 20 মিনিট সময় দিলাম, ঠিক জি। আছে। তাহলে সে বাচ্চাটা কিন্তু খারাপ পথে কোনো যাওয়ার সম্ভাবনা নেই, খারাপ দিক দিয়ে কোনো বাজে কোনো নেশাও হবে না সে, জি ঠিক আছে। যতটুকু আমি সময় দিলাম অতটুকুই সে শিখতে পারলো, পাশাপাশি পাঠ্য বই পড়তে পারলো, ঠিক আছে, সব দিক দিয়ে সে সময় দিতে পারলো। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আহ, আমি এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট অনেকগুলো হয়ে গেছে, আমি কমেন্টগুলো একটু দেখে নেই। জি আচ্ছা আচ্ছা, পচা জিনিস পচা মানুষ থেকে দূরে থাকা উচিত, জি অবশ্যই। নুরুল স্যার, পারুল হালদার লিখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া, জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেনহাজুল স্যার দেখছেন, ধন্যবাদ দিয়েছেন। সেই সাথে আমি দেখতে পাচ্ছি খায়রুল স্যার লিখেছেন যে তার সাথে আমি শেয়ার করতে চাই যে একঘেয়েমি কাটার জন্য মাঝে মধ্যে শিক্ষা সংক্রান্ত গেম খেলার আয়োজন করা যায় কিনা। জি অবশ্যই যায়, শিক্ষা সংক্রান্ত গেম অবশ্যই। ইয়াসিন লিখেছেন আমার প্রিয় স্যার, যার কাছে আমি রসায়ন বিজ্ঞান পড়েছি, জনাব মোহাম্মদ রমজান আলী বাবু স্যার। জি ধন্যবাদ ইয়াসিন। ইয়াসিন এখন অনেক বড় হয়ে গেছে, ভালো, সে নিজেই এখন শিক্ষক, সে নিজেই একটা প্রতিষ্ঠান দিয়েছে, তাহিদুল মডেল একাডেমি মাদ্রাসা, তার বাড়িতেই প্রতিষ্ঠানটিতে অনেক শিক্ষার্থী পড়ছে। ওর জন্য অনেক শুভকামনা, তার প্রতিষ্ঠানের জন্য অনেক শুভকামনা রইল। পারুল হাওলাদার বোন লিখেছেন সবার জন্য ভালোবাসা রইল, পারুল হাওলাদার বোন লিখেছেন। হ্যাঁ, যে আপনার জন্য অনেক শুভকামনা, যে আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে পাশেই থাকবেন, দেখবেন। আর আব্দুল কাদের লিখেছে অনেক সুন্দর, জি অনেক সুন্দর, ধন্যবাদ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ। আরিফুদ্দিন ভাই লিখেছেন অত্যন্ত সমাজীয় চিন্তাশীল আলোচনা, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও একদিন অতিথি হিসেবে আসবেন ইনশাল্লাহ, আপনি সময় করেন, শুক্রবার বা শনিবার যে কোনো দিন আপনাকে আমি ইনভাইট করবো ইনশাল্লাহ। আরিফ ভাই লিখেছেন যে অত্যন্ত সমাজযোগী চিন্তাশীল আলোচনা। স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু সচেতন ব্যবহারের প্রয়োজন। আজকের প্রজন্মের জন্য আরো জরুরি এমন টকশো মানসিক
স্বাস্থ্য, শিক্ষা ও পারিবারিক সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি, অনেক ভালো কথা লিখেছেন। পারুল হাওলাদার বোন লিখেছেন, আমি ধন্য আপনাদের লাইভে আসতে পেরেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি লাইভে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। লাইভটি দেখবেন, প্রয়োজনে শেয়ারে দিতে পারেন, আর গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন, গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে পাশেই থাকবেন। জি, আরিফ ভাই আছেন, আরিফ ভাই উনি কমেন্ট করে যাচ্ছেন, খুব ভালো। যে আপনারা আপনাদের মতামত দিবেন। সাজিদ লিখেছেন, স্যার ঠান্ডা কেমন পড়ছে আপনাদের ওইখানে? যে ঠান্ডা তো আছেই, ঠান্ডা আছেই, ঠান্ডা সব জায়গায়। আর সাজিদ, তো আমরা আসলে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন আছেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে লাইভটিকে আরো প্রাণবন্ত করুন এবং এই বিষয়টি নিয়ে আপনারা আপনাদের পরিবারের মধ্যে আলোচনা করুন, আর কিভাবে এই মোবাইল ফোন ক্ষতির জন্য কারণ হয়ে না দাঁড়ায়। আমরা চাচ্ছি এই মোবাইল ফোন যেন স্মার্ট, আমরা যেমন স্মার্টফোনের কথা বলছি, বিষয়টি যে স্মার্টফোনে স্মার্ট জীবন, তা আমরা স্মার্ট জীবন নিয়েই বেঁচে থাকতে চাই, এটি যেন ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। তো এ পর্যায়ে আমি আসতে চাই আমাদের পাশেই আনোয়ার ভাই, প্রধান শিক্ষক, ওনার কাছে আসতে যাচ্ছি। প্রধান শিক্ষক ইবতদায়ী মাদ্রাসা, ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে নৈতিক শিক্ষার দিকে এই যে মোবাইল ফোন, এটাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি? ধন্যবাদ রমজান আলী ভাইকে এবং আমাদের লাইভে যারা যুক্ত আছে তাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসলে নৈতিক শিক্ষা, মোবাইল ফোনের যে বিষয়টার কথা বলা হলো, এই দিকটা বিবেচনা করে আমাদের কিন্তু পূর্বে আরেকটা লাইভ উদয় করা হয়েছিল, সেখানে এই মোবাইল ফোনের বিষয়টা কিন্তু আলোচনায় আসছিল। সেটা হলো যে মোবাইলের যেরকম ভালো দিক আছে কিন্তু মন্দ দিকটাও আছে। জি, যেমন ভালো দিকটা যদি আমি বলি, এক সময় আমি যুব উন্নয়নে ট্রেনিং থাকা অবস্থায় তো আমাদের শ্রদ্ধেয় স্যার, প্রধান স্যার একটা আলোচনা করছিল যোগাযোগ ব্যবস্থা আচ্ছা আচ্ছা, বিষয়ে। তো সেই আলোচনাটায় তো এক সময় আমাদের কিন্তু আপনার মোবাইলও ছিল না এবং চিঠিও ছিল না। তো যোগাযোগ ব্যবস্থাটা এভাবে হইতো যে একজনের মাধ্যমে কথাগুলো জানানো করা হতো। তো স্যার এভাবে বলছে যে ঢাকার থেকে একজন ব্যক্তি দেখা যায় কথাটা জানাইলো আপনার রংপুরে। জি, তো ওখানে কিন্তু জাস্ট একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে হয়েছে, একটু আঘাত পাইছে। তো রংপুরের ব্যক্তিটা যখন লালমনিরহাটের ব্যক্তিটাকে বলল যে পায়ে গুরুতর মোটামুটি আঘাত পাইছে, এই লালমনিরহাটের ব্যক্তিটা আবার আদিকমারির ব্যক্তিটাকে বলা হয়েছে যে উনি যথেষ্ট আঘাত পাইছে। আচ্ছা, তো ওখান থেকে আস্তে আস্তে বাড়ি পর্যন্ত আস্তে আস্তে তো ওনার যে মানে যে অ্যাক্সিডেন্টটা করছে সে মারাই গেছে। মানে বাড়িতে এসে তথ্য পাইলো, খবর পাইলো যে ওনার ছেলে আর নাই, তো মারা গেছে। আচ্ছা আচ্ছা, তো স্যার আমাদেরকে খুব মানে মজা করে কথাগুলো বলছিল। আচ্ছা, তো ঠিক আজকে আমি ওই কথাটাই আর কি আলোচনায় করলাম যে আসলে আজকে আমাদের স্মার্টফোনটা এসে আসলে আমাদের বিশ্বটা এখন কিন্তু হাতের মুঠোয় হয়ে গেছে। জি, আসলে আমরা চাইলেই যা চাই তাহাই পাই। এই যে ভালো দিক, আসলে এটা অতুলনীয় ভালো দিক, যেটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। জি। এবার যদি মন্দ দিকের কথা আসি, আমি এখানে একটু যোগ করি যে আসলে আমার বাড়িতে আপনি কিন্তু আমার মানে আমার যেহেতু ছোট ভাই, আমি তুমি করে বলি। জি ভাই, তো তোমাকে বলছি যে যেমন আমার বাড়িতে গরুর যদি কোনো সমস্যা হয়, তুমি প্রধান শিক্ষক বটে, সাথে সাথে আমার কিন্তু পল্লী চিকিৎসক। আচ্ছা, গরুর বা গাভীর যদি কোনো সমস্যা হয় তোমাকে কিন্তু ফোন দেওয়া হয়, অবশ্যই তোমার বাড়িতে যাওয়া লাগে না। যোগাযোগ মাধ্যমটা অনেক
দ্রুত হচ্ছে। না ওইটাই তো বললাম যে আসলে এখন এতটা ইজি হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা খবরটা জানতে পারছি। তারপরে স্যার এটার সঙ্গে আরেকটা যোগ করা যায়, সেটা হলো যে আমাদের যে গত করোনা ভাইরাসটা গেল, জি দেখেন যদি আপনার এই স্মার্টফোন বা আমাদের হাতে যদি ফোন না থাকতো, তাহলে আপনারা কিন্তু এই বিশ্বের খবরগুলো এত তাড়াতাড়ি পেতাম না। জি পেতাম না, কিন্তু কখনোই পেতাম না। আমি এই বিষয়ে আরেকটা মানে বলতে চাই, এর কিন্তু খারাপ যে দিকটা, এটাও কিন্তু আপনার মানে অত্যন্ত খারাপ দিকও কিন্তু আছে। যেমন আজকে আপনার স্মার্টফোন থাকার কারণে, এই মোবাইল আসক্তের কারণে কিছু কিছু যুবক শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে একদম। জি এদের অবস্থা এত করুণ হচ্ছে, এরা পরবর্তীতে যে চলে ফিরে খাবে এই ধরনের কোনো আপনার সিস্টেম আর তাদের মধ্যে থাকে না। জি কেননা একটা ছেলে ক্লাস 4 বা 3 থেকে মোবাইল ফোন মানে দেখা শুরু করে দিল, তো আমরা কিন্তু সাধারণত রাতের সময়টা কিন্তু ফ্রি টাইম থাকে, জি দেখবেন যে অধিকাংশ ছেলে মেয়ে রাতে কিন্তু মোবাইল ফোন বেশি ব্যবহার করে। তো যে সময়টা লেখাপড়ার দরকার, আসলে এই সময়টা মোবাইল নিয়ে বসে থাকে। এটা হলো একটা খারাপ দিক। আচ্ছা আরেকটা যেটা অন্যতম খারাপ দিক, সেটা হলো এর আগে লাইফে কিন্তু আমাদের ওই চেয়ারম্যান মহোদয় ছিল এই কাকিনা ইউনিয়নে, জি প্যানেল চেয়ারম্যান ছিলেন। উনি একটা কথা বলছে, ওই কথাটাই আমি যোগ করব যে, এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন ভাইও এর আগে বলছিল, তো যোগ করব যে যেমন ক্লাস 8, 6, 7, 8, এখন আমি মানে কথাটা বলাটা কেমন হয় জানি না, তো আমি বলেই ফেলি। হুম তো আমি এক সময় একটা প্রাইমারি স্কুলে ক্লাস নিতাম। আচ্ছা তো ক্লাস দিতাম, তো ক্লাসে সাধারণত আমরা কিন্তু একটু রোমান্টিক থাকার চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা তো আমি ক্লাস নিতাম অঙ্ক ইংলিশ, তো পার্ট টাইম, তো আমাকে ওখান থেকে কিছু টাকা দেওয়া হতো। আচ্ছা তা তো পার্ট টাইম টিচার যদি ক্লাস ভালো করে না নেয় তাহলে তো মূল্যায়ন থাকবে না। আচ্ছা তো সেই দিক দিয়া ছাত্রছাত্রীর প্রতি আমার এবং আমার প্রতি ছাত্রছাত্রীর একটা কিন্তু আলাদা আগ্রহ ছিল। তো হঠাৎ করে তো এই ক্লাস 5-এর একটা মেয়ে, আপনার নাম হলো সুবর্ণা, তা হঠাৎ করে ক্লাসে নাই। আগের দিনও ছিল, তার আগের দিনও সবসময় থাকে। জি তো হঠাৎ করে যখন নাই, তো আমি ওই তার যে বন্ধুরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই কি ব্যাপার, সুবর্ণা আজকে আসে নাই? স্যার ও আসে নাই কেন? কয় স্যার ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা তা আমি আবার মজা করে বললাম, "হ্যাঁ, এত ছোট মেয়ের বিয়ে হয় নাকি?" তা আমাকে জবাব দিল যে, স্যার আপনি ছোট বলেন, ক্লাস 3 থেকে প্রেম করে। তেমনি কিভাবে সম্ভব? ওর কাছে একটা ফোন আছে, দেখছেন আপনি? ফোন দিয়ে কথা বলে। তো যদিও কথাটা হাস্য উজ্জ্বল ভাবে কথাটা বললাম, আসলে আমাদের আমাদের এই সমাজটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছে আপনার এই ফোন। এতটা খারাপ করে দিচ্ছে যে বাবা মা তো সচেতন থাকার চেষ্টা করবে, অনেক বাবা মা সচেতন থাকার চেষ্টা করার পরেও তারা নষ্ট হয়ে যাচ্ছে। জি তো আমার এই দিকটা বিবেচনা করে আসলে ফোনটা আমার মনে হয় যে ওভাবে না দেওয়া এটাই আপাতত আর কি ভালো মনে হয়। কারণ এই ফোনটা কিন্তু অনেকটাই ক্ষতি করতেছে। আবার যদি হাতে যদি একেবারেই না দেওয়া হয়, তাও আবার কিন্তু সামাজিকভাবে। জি তো এটা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। জি এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের পারুল হাওলাদার এক বোন, উনি লিখেছেন যে প্রতিটা বাবা মায়ের উচিত যেন সন্তানদের হাতে ফোনটা না দেওয়া। তো এ বিষয়ে আমি জানতে চাচ্ছি আমাদের সিনিয়র ভাই রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই, আপনি এই যে বোন একটা কথা বলছেন, এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ বোন পারুল হাওলাদার, অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে জয়েন্ট হওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছ। সেটা হচ্ছে আসলে এই পরিবার থেকেই কিন্তু এই সমস্যাগুলা সৃষ্টি হচ্ছে। দেখা গেল ছোট একটা বাচ্চা ফোন দেখতেছে, ও মনে করো কার্টুন দেখতেছে, ধরে নিলাম যা। এখন হ্যাঁ কার্টুন দেখুক, সমস্যা না, 10 মিনিট 15 মিনিট, এর বেশি না।
এখন ওই সময় বাবা এসে বলল যে আরে তুমি কেন ওকে ফোনটা দেখাচ্ছ, ওর চোখের সমস্যা হবে। এই কথাটা বলার সাথে সাথে মা কি করলো, ওই সময় বাবার উপর রেগে গেল, তুমি বাচ্চাটাকে ফোন হাতে দিলেই তুমি কেন সহ্য করতে পারো না। এই যে যখন বাবা যখন শাসন করবে, মা যখন শাসন করবে, বাবা মা যখন ওকালতি করবে, এই আস্তে আস্তে ওই সন্তানটা কিন্তু আজকে 10 মিনিট, কালকে মা 15 মিনিট বাড়াই দিচ্ছে, আরো দেখুক ছিল, দেখতেছে তো কি হবে, দেখুক না ফোনটা। কিন্তু এক সময় দেখতে দেখতে এমন একটা পর্যায়ে চলে যাবে, আমি অভিভাবকদের বলবো যে আপনার সন্তানকে আপনি ফোনটা কেন দিচ্ছেন, এটা না দেখলেই কি হবে না। আমি অনেক জায়গায় দেখি যে ফোনটা দেওয়ার পরে বাচ্চাকে মানে প্রসাব করতে হচ্ছে। ভাই আমি বুঝি না আসলে এটা কি, ফোন তার সামনে না ধরলে সে খাচ্ছে না, ফোন তারে না দিলে সে বাথরুম করতে যাচ্ছে না। জি, এটার জন্য কে দায়ী? অভিভাবক অবশ্যই। আমি অভিভাবককে বলবো যে আপনার সন্তানটাকে ফোনটা দেওয়া কি এতটাই জরুরি যে ফোনের কারণে আপনার সন্তান একসময় হয়তো বা পাগল হয়ে যেতে পারে। ভালো একটা পজিশনে আপনার সন্তানকে আপনি পাঠাবেন, এটা আপনি ভাবতেছেন, আশা করতেছেন, এত কষ্ট করে সন্তানকে ভালো একটা মানুষ বানাবেন, এই সমাজের একটা সুশিক্ষিত নাগরিক হবে। এই জায়গাটা থেকে আপনি কি করতেছেন, ফোনটা দেওয়ার পরে আপনার সন্তান কিন্তু ওইখান থেকে সরে যাচ্ছে। কিন্তু এদিকে দিলীপ দাদা বললেন, দিলীপ দাদা আমাদের আছেন, উনি কিন্তু বলছেন যে আসলে ফোনটা একটা আশীর্বাদ স্বরূপ। আমরা এটা যদি ব্যবহার আবার না করি, বাচ্চাদেরকে না শেখাই, তাহলে তারা পিছিয়ে থাকবে, আমরা সেই পেছনে পড়ে যাব। এই ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা করতে পারি আর কি? হ্যাঁ এখন দিদি, পিছিয়ে যাতে আমরা না পড়ি, আর যেহেতু বিজ্ঞানের একটা আশীর্বাদ আমাদের জন্য আসছে, সেটা যদি আমরা ব্যবহার করতে না পারি আবার, বা সন্তানকে আমরা যদি শেখাতে না পারি এই বিষয়টা নিয়ে, তাহলে তো তারা আবার পিছিয়ে পড়বে। এই জন্য কি করা যায়? হ্যাঁ, সেটা ঠিক আছে, এটা আশীর্বাদ, এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আশীর্বাদটা যেন আসলে একসময় অভিশাপে পরিণত না হয়। এই দিকটা জি, কিন্তু জি। গার্জিয়ানকে খেয়াল করতে হবে যে আসলে ফোনটা আমার সন্তানের জন্য আশীর্বাদ, সেটা আসলে আশীর্বাদের একটা সময় আছে, সেই সময়টাই দেন না কেন ফোনটা। ভাই তুমি তোমার সন্তানকে ফোনটা দাও, সমস্যা না, আমি নিষেধ করছি না। সে যখন জব করবে, তার যখন চাকরি করবে, চাকরি করতেছে মনে করো, তখন কিন্তু তার চাকরি করে আর কিন্তু তার কাজ করার সময় নেই, পড়াশোনা করার দরকার নেই, তখন সে সারাদিন বাকি সময়টা ফোন চালাক না কেন। কিন্তু এখন তো সে এই ফোনটাতে তো সবকিছুই পাওয়া যাচ্ছে হাতের মুঠোয় বসে। তুমি কি পারতেছো তোমার সন্তানকে তোমার সাথে নিয়ে ঘুমাতে? সে তো আলাদা রুমে ঘুমাচ্ছে, সে সারা রাত কি দেখতেছে, পড়াশোনা করতেছে না ফোনে অন্য কিছু দেখতেছে? এক জি। সময় গেম খেলতে খেলতে ইদানিং একটা ঘটনা আমি দেখলাম যে ট্রেনের নিচে পড়ে 3 বন্ধুই মারা গেল। জি, এই যে মানে আশীর্বাদের জায়গা থেকে এমন একটা অবস্থায় চলে যাচ্ছে, হ্যাঁ ফোন লাগবে, ফোন তাদেরকে দেয়া লাগবে, সেই সময়টা আসুক না কেন। এই যে আমি দেখি ঘন্টার পর ঘন্টা, মনে হচ্ছে ওর উপর দিয়ে যদি, কি মনে করতো মানে বাবু বিষয়টা তুমি সিরিয়াসলি আপনার বিষয়টা? পারুল হাওলাদার বোন লিখছেন, সুন্দর কথা বলছেন ভাইয়া, যে আপনাকেই বলছে যে আসলে আপনি সুন্দর কথা বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, এবং আসলে এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। এখানে আব্দুল কাদের জিলানি সে লিখছে, আজকের লাইভ দেখে নতুন জ্ঞান পেয়েছি স্যার। জি অবশ্যই, সাথেই থাকো আমাদের। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, এখান থেকে উত্তরণের বিষয়গুলো নিয়ে আমরা এখন পর্যন্ত কিন্তু আলোচনা করিনি, সেই বিষয়গুলো থাকবে। যে আমি এ পর্যায়ে আমি জানতে চাচ্ছি আমাদের ভাই বাবু দিলীপ কুমার রায়, এই ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে সমাজে এই মোবাইলে যে আসক্তি একটা বিষয়টা চলে এসছে, এই আসক্তি থেকে সমাজের মানুষদেরকে বের করার উপায়টা কি হতে পারে? আমরা কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ রঙ্গমঞ্জুর ভাইকে। আসলে সাত সমুদ্র 13 নদীর পেরি আমরা যে যেখানেই থাকি না কেন, স্মার্টফোনের দরকার আছে। এখন আমরা কিভাবে এটা থেকে মুক্ত হব, কিভাবে আমরা এটা থেকে খারাপ দিকে জড়িত থাকবো, সেটা আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এখন সিদ্ধান্ত এটাই এলো, আমরা সবার কাছেই আছে স্মার্টফোন,
ফোনের বিকল্প নেই। জি। আগে যেহেতু এখন তো আগে ছিল 2G, এখন 5G 4G সবই হয়ে গেছে। এখন এই 4G বা 5G আগে কথাই শুধু বলা যেত, পৃথিবী যেখানেই থাকি না কেন কথাই হতো, কিন্তু মূলত দেখা হতো না। এখন এমন এক প্রযুক্তি যেখানেই আমরা কখন কি খাচ্ছি কি করতেছি সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এইটা একটা ভালো। এখন এর পাশাপাশি আমরা এর বিরূপ প্রভাব যেটা, সেটা থেকে কিভাবে আমরা বিরত থাকবো, সেই জিনিসটা হলো আমাদের অবগত হইতে হবে। এবং খারাপ দিক থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। অতিরিক্ত ফোন ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ফোন ব্যবহার করলে আমাদের চোখের সমস্যা হবে, স্বাস্থ্য ঝুঁকি হবে, মেধা শক্তি হ্রাস হবে, হ্যাঁ, অনেক ভাবেই আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সেটা আমি চাচ্ছি আপনার কাছে জানতে যে আসলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এটা থেকে বের হওয়ার জন্য। এই যে আসক্তিটা আমরা কিভাবে কমাতে পারি, এটা আসক্তি আমরা কি কি পদক্ষেপগুলো নিতে পারি তাহলে এই আসক্তিটা কমে আসবে? সামাজিকভাবে একটা পদক্ষেপ নেওয়া যাবে, ধর্মীয়ভাবে পদক্ষেপ নেওয়া জি। যাবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদক্ষেপ নেওয়া যাবে, Good. পরিবার থেকে ব্যবস্থা নেওয়া যাবে, পদক্ষেপ নেওয়া যাবে। একের পর এক এইভাবে সচেতনমূলক হতেই হবে, জি তাছাড়া এর কোনো বিকল্প নেই। জি, খুব ভালো কথা বলছেন যে আসলে আমাদের শুধু এক জায়গায় আমরা শুধু যদি সচেতন হই তা হবে না, আসলে পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে এগিয়ে আসতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানের কথা ধরেই আমি আসতে চাই আমাদের সিনিয়র ভাই, আমাদের প্রধান শিক্ষক কাকিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়, ওনার কাছে আসতে যাচ্ছি। ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে এই অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী সবার সমন্বয়ে আমরা কি পদক্ষেপ বিদ্যালয়ে নিতে পারি যার ফলে একজন শিক্ষার্থী এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে। ধন্যবাদ। তো শিক্ষক এবং অভিভাবক মিলেই মানে কিন্তু এই বিষয়টা থেকে আবার বের হওয়া সম্ভব। একজন শিক্ষার্থীকে আমরা বিরত রাখতে পারি একমাত্র অভিভাবক এবং শিক্ষক মিলে। জি। যৌথভাবে আমাদের কাজগুলো করতে হবে। যেমন একজন শিক্ষক তিনি স্কুলে তার বাচ্চার ওই শিক্ষার্থীর দায়িত্ব পালন করতেছে, শিক্ষক স্কুলের দায়িত্ব পালন করতেছে, কিন্তু পাশাপাশি বাসায় সেই অভিভাবকের দায়িত্ব হচ্ছে বাসায় ওই শিক্ষার্থী কতটুক পড়াশোনা করতেছে, কতটুক মানে কত সময় মোবাইল ব্যবহার করতেছে, সেই দিক দিয়ে অভিভাবকের সচেতন হতে হবে। একজন শিক্ষক শুধুমাত্র দেখতেছে প্রতিষ্ঠানিক বিষয়টা তিনি খেয়াল রাখতেছে, প্রতিষ্ঠানে তিনি ওই বাচ্চা অমনোযোগী কিনা, তারপরে সে প্রতিষ্ঠানে ফোন নিয়ে আসছে কিনা, বিস্তারিত বিষয় উনি প্রতিষ্ঠানিক বিষয় দেখতেছেন। কিন্তু ওই শিক্ষকেরও উচিত অভিভাবককে বিষয়টা জানানো। যদি ওই বাচ্চা প্রতিষ্ঠানে এসে ক্লাসে অমনোযোগী হয় তাহলে বুঝতে হবে যে ওই বাচ্চা নিশ্চিত বাসায় ফোন ইউজ করতেছে, ফোন ব্যবহার করতেছে। তো যদি কোনো বাচ্চা, কোনো স্টুডেন্ট যদি ক্লাসে অমনোযোগী হয়, তারপরে অন্যমনস্ক হয়ে থাকে, পড়াশোনায় মানে অনাগ্রহ, ক্লাসে দিতে করতেছে না, তাহলে ওই শিক্ষককে বুঝে নিতে হবে সে বাসায় নিশ্চিত পড়াশোনা করতেছে না, ফোন ইউজ করতেছে। জি, খুব ভালো কথা বলছেন। তো ওই শিক্ষকের তখন করণীয় হচ্ছে ওই অভিভাবকের সাথে যোগাযোগ করা। কারণ ওই অভিভাবকের সাথে যোগাযোগ করে বিষয়টা আমি যদি জানাই, ওই শিক্ষক যদি জানায় অভিভাবককে যে আপনার বাচ্চা ক্লাসে অমনোযোগী, ক্লাসে পড়া দিতে পারতেছে না, অন্যমনস্ক হয়ে থাকে, তাহলে আমরা শিক্ষকরা বুঝে নিব যে ওই বাচ্চা নিশ্চিত বাসায় ফোন ইউজ করতেছে। এবং সেই অভিভাবকের সাথে মানে কথোপকথন বলে আমরা অভিভাবকের কাছে জানতে পারবো যে আসলে সে বাসায় পড়াশোনা করতেছে না ফোন ইউজ করতেছে। যদি অতিরিক্ত সময় বাসায় সে ফোন ইউজ করে থাকে তাহলে অভিভাবকের সাথে পরামর্শ করে কিভাবে
তাকে বিরত রাখা যায়, সেই চেষ্টা আমাদের শিক্ষক এবং অভিভাবক মিলেই কিন্তু কাজটা করতে হবে। তবেই না সেই বাচ্চা কোনো শিক্ষার্থীরা সেই আসক্তি থেকে বের হয়ে আসবে। তো অভিভাবক যদি সে বিষয়টা খেয়াল করে যে তার বাচ্চা মোবাইল ব্যবহার করতেছে, কতটুকু ব্যবহার করতেছে কিংবা করতেছে না, সে অভিভাবক যদি নিশ্চিত করে, তাহলে সেই বাচ্চা কখনোই সে অন্যমনস্ক হবে না, পড়াশোনায় আগ্রহ থাকবে, স্যারদের জি। সঙ্গে পড়াশোনায় বিশেষ করে ক্লাসে দিতে পারবে, সব বিষয়ে সে মানে এগিয়ে যাবে আশা করি। জি, অত্যন্ত ভালো কথা বলছেন যে আমরা আসলেই পদক্ষেপ নিতে পারি যে আমাদের শিক্ষার্থীরা ক্লাসে সঠিক সময় আসে কিনা, ক্লাসে মনোযোগ দেয় কিনা, আর হচ্ছে যদি মনোযোগী না হয়, তার পড়াশোনা মনে না থাকে বেশি, আর শিক্ষকের কথা না ধরে, মেজাজ খিটখিটে দেখা যায়, তার চোখগুলো বসা দেখা যায় যে চোখ বসে গেছে, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারি যে আসলে সে রাতে মোবাইল ফোন, সে গেম খেলেছে, স্ক্রোলিং করে, স্ক্রিন টাইম চোখের যে যথেষ্ট ক্ষতি করে। তো আমি এই পর্যায়ে আসতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি পরীক্ষিত দেখেছেন, পরীক্ষিত আমার বন্ধু অবশ্য, রায় পরীক্ষিত, এই মোবাইল ফোন আসলে আমাদের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা নিয়ে তুমি মন্তব্য করতে পারো, আর তোমার কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমার কাছে অনেক আলোচকবৃন্দ আছেন, অতিথিবৃন্দ আছেন, সম্মানিত আলোচকবৃন্দের কাছ থেকে আমি জেনে নিতে পারবো। তো আমি এ পর্যায়ে আমি যেতে চাই আমাদের বড় ভাই, আর এবার আসতেছি বড় ভাইয়ের কাছে আছি। বড় ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একজন সমাজসেবক হিসেবে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন আমাদের এলাকার যে সন্তানরা আছে, যুব সমাজ থেকে শুরু করে, শিশুরা থেকে শুরু করে যুব সমাজ পর্যন্ত, শুধু যুব সমাজেই না, তো আসলে আমরাও তো মাঝে মাঝে মোবাইলে এমন ভাবে ঢুকে যাচ্ছি, বের হতে পারছি না। তো এই জন্য আমাদের কি করণীয় আছে, কি আমরা পদক্ষেপ নিতে পারি? আসলে এখানে বিষয়টা হচ্ছে, প্রথমত কথা হচ্ছে, কোনো কিছু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এটা কিন্তু আমরা সবাই বুঝি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটা আসলে আমাদের জন্য মঙ্গল বয়ে আনে না। জি, আজকে যারা এই শিশু যারা এখনো ফোন সম্পর্কে, গেম বা অন্য কিছু বোঝে না, এটা কিন্তু বাবা মা চাইলেই এদেরকে এইখান থেকে সরাই নিতে পারে। এখন এইখান থেকে কেন সরাই নিচ্ছে না, সেটা হলো বাচ্চাটা ফোন দেখতেছে, ভাত খাওয়াচ্ছে ওর মা, জাস্ট এক্সাম্পল আর কি, জি, যেটা আমি দেখি সমাজে। এখন বাবা গিয়ে বলতেছে যে আরে তুমি কেন ওকে ফোনটা দেখাচ্ছ, ও তো অভ্যস্ত হয়ে যাবে, চোখের সমস্যা হবে, ছোট বাচ্চা। মা কিন্তু বাবার সঙ্গে এই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগে পড়লো। এই যে এখানে অভিভাবকদের এই হেয়ালিপনাটা, বাবা কিন্তু মূলত তার সন্তানের ভালোর দিকটাই দেখছিল, যে ও ছোট বাচ্চা সবে মাত্র, ও যদি 1 ঘন্টা এই ফোনটা প্রতিনিয়ত দেখে, তাহলে কিন্তু ওর ব্রেন, চোখ সবকিছুতে কিন্তু আঘাত করবে। এই জন্য বাবা কিন্তু এসে নিষেধ করলো, মা সেইখানে কি করলো, সন্তানের পক্ষ হয়ে ওকালতি শুরু করলো। সেই ক্ষেত্রটা আবার দেখা গেলো যে মা হয়তো এসে বললো যে আরে তুমি কেন ওকে ফোনটা দেখাচ্ছ, ওরা কি ঘুম পাড়াও না কেন, ফোন দেখাই ঘুম পাড়ানো লাগবে। ওইখানে কিন্তু মা আবার ওকালতি শুরু করে দিল। এই যে মা বাবা যখন ওকালতি শুরু করে দেয়, আস্তে আস্তে ওই বাচ্চাটা ফোনে এই কার্টুন দেখতে দেখতে সে কিন্তু একসময় মিসইউট হয়ে যায়। যখন মিসইউট হয়ে যায়, তখন কিন্তু সে কার্টুনের আর দেখার কোনো প্রয়োজন তার হয় না, তখন কিন্তু সে চলে যাচ্ছে অন্য জগতে। ফোনে তো সবকিছুই পাওয়া যায়, যদি সে ভালো দিক যায়, পড়াশোনার দিকটা যায়, আলহামদুলিল্লাহ ভালো, সে কিন্তু মানুষ হবে, কারণ এখন মোবাইল থেকে জি। অনেক কিছুই পাওয়া যায়। জি, আসলে এখানে ক্লিয়ারলি জি। বললে হয়তো আমি বলে এই বিষয়টা, আপনি যদিও বলছেন না, সংকোচ করছেন, যে আসলে পর্ন সাইট কিছু আছে জি 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 যেগুলোকে আসলে একজন ছেলে মেয়েদের নৈতিক যে চিন্তা, মানসিক যে চিন্তা, সেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। জি 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 সেটাই, যে এইখানে যখন সে মিসইউট হয়ে গেল, তখন কিন্তু সে আর এই গেম এই সাইটগুলোতে থাকে না, কার্টুনে আর থাকে না, তার বয়সটা জি। সব তখন কার্টুন থেকে পেরে গেছে, তখন সে চলে যায় অন্য সাইটে।
যদি সে ভালো দিকটা বেছে নেয় আসলে সে ভালো কিছু করবে, কিন্তু আর যদি খারাপ দিকটা বেছে নেয় তাহলে কিন্তু সে খারাপ হয়ে যাবে। তো এই জন্য আমি এই যুবক যুবতীদেরকে বলবো যে দেখো আসলে এখানে আমি চাইলেই কতক্ষণ আসলে তো ওকে শাসন করতে পারবো। আমি পরামর্শ দিলাম যে তুমি ফোনটা থেকে একটু সরে আসো না, ফোনটা পরে দেখবা, যখন সময় মতো সময়ই বলে দিবে তোমাকে কখন তোমার ফোন দেখার সময়, তখন তুমি ফোন দেখবা। একদিন দুদিন 5 দিন না হয় বললাম, কিন্তু সে যদি না বুঝে, আমি জি। এইখানে তরুণ আচ্ছা। সমাজকে বলবো। হ্যাঁ, জি। এখানে আমি আর একটু আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে স্মার্টফোনটি আমাদের জি। যে সামাজিক মূল্যবোধ এবং যে পারিবারিক যে একটা বন্ধন আছে আমাদের, সেইটাকে দুর্বল করছে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এখানে তো যে ছেলে বা মেয়েটা তোমার 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত ফোন ইউজ করতেছে, তখন এরকম লং টাইম যখন ইউজ করবে তখন কিন্তু তার ঘুম হবে না। জি। যখনই ঘুম না হবে তখনই কিন্তু সে আর খেতে পারবে না। আস্তে 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 কি হবে, তার খাওয়ার থেকে তার রুচিটা একদম কমে যাবে। যখন খাওয়া ঘুম তার না হবে তখন কিন্তু সে মানসিক মেন্টালিটি একটা সমস্যা তার দেহে চলে আসবে। জি। তখন কিন্তু তার কাছে আর ভালো কথা ভালো লাগবে না, সেটা টিচার হোক, বাবা হোক, ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, তখন কিন্তু তার কাছে আর ভালো কথা ভালো লাগবে না, কারণ সে মানসিক ভাবে সে কিন্তু আসলে দুর্বল হয়ে গেছে। তো এই যে ফোন দেখতে দেখতে কিন্তু এক পর্যায়ে এরকম অবস্থায় চলে গেলে একসময় দেখা যাবে যে তার ভবিষ্যৎ বা তার জীবনের অবস্থলার পথটা কি হবে সেটা আসলে অনিশ্চিত। তো এই জন্য আমি বলবো যে আসলে তোমরা যারা যুব সমাজ, এখানে তরুণ তরুণী যারা আর কি, আমি মনে করি তোমাদের পড়াশোনার সময়কালটা অতিরিক্ত 25 থেকে 26 না হয় 27 পর্যন্ত, এরপরে কিন্তু আর পড়াশোনার সময়টা থাকে না। তখন তোমরা একটা কোথাও না কোথাও একটা সেট আপ তো হয়ে যাবা, চাকরি বা যেটাই হোক কোথাও সেট আপ হয়ে যাবা। তখন কিন্তু তোমার কাছে আর এই ফোন যদি তুমি সারাদিন দেখো, দেখা গেলো সে চাকরি করতেছে, চাকরির থেকে এসে ফোন দেখতেছো, দেখো সমস্যা না, তখন আর তোমার এই পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না, কোনো কিছুতেই ব্যাঘাত ঘটবে না, তখন দেখো সমস্যা না। তবে আমি বলবো যে সবকিছুই লিমিটের মধ্যে থাকা উচিত, জি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যুব সমাজকে বলবো যে তোমরা এটা থেকে বেরিয়ে আসো। আসলে ফোন দেখার অনেক সময় পাবা, তোমার সামনে এমন ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি কেন একটা ফোনের পিছনে ছুটে তোমার এই ভবিষ্যৎটাকে তুমি নষ্ট করে দিবা। তোমার প্রতি তোমার বাবা মা, তোমার সমাজ, এই দেশ জাতি তোমার মুখ পানে চেয়ে আছে, তুমি এই একটা ফোনের পিছনে ছুটে তুমি সবকিছু শেষ করে দিচ্ছ। আমি তোমাদেরকে বলবো, হ্যাঁ ফোন ব্যবহার করো, ফোন চলে আসছে তথ্য প্রযুক্তির যুগে, ফোন আসলে ব্যবহার করতে হবে, তুমি পজিটিভ দিকে ব্যবহার করো জি। এবং সেটা সময় মতো ব্যবহার করো। সময় ছাড়া অসময়ে ফোন আছে বলেই আমি মন চালিয়ে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফোন দেখবো, তোমার ঘুম যদি না হয় তুমি কিন্তু পরের দিন খেতে পাবা না, তোমার শরীর ভালো লাগবে না, মন ভালো লাগবে না, যাত্রার সাথে তুমি খারাপ ব্যবহার করবে, তখন মানুষ তোমাকে খারাপ বলবে। সামাজিক মূল্যবোধটা এখান থেকে। হ্যাঁ, এইখান থেকে কিন্তু যখনই তোমাকে ভালো কথা মানুষ বলবে, তুমি তার সাথে খারাপ কথা বলে বসলো, তার সাথে ভালো ব্যবহার দেখালো না, তখন কিন্তু সমাজ তোমাকে খারাপ বলবে। জি। এই ফোনটার কারণে কিন্তু তুমি এই জায়গাটায় চলে গেছো। আমার কথা যে ভালো দিক যেটা আছে সেটা তুমি যে সময়টুকু তোমার প্রয়োজন, তুমি সেই সময়টুকুই শুধুমাত্র ফোনের কাছ থেকে তুমি চেয়ে নাও, বাকি সময়টা তুমি বিশ্রাম করো, তোমার নিজের কাজে ব্যয় করো, ফোনের পিছনে এত সময় দেওয়ার দরকার নেই। যখন সময় আসবে তখন তুমি সময় দিও। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো কথা বলছেন। আমি এই পর্যায়ে আসতে চাই আমাদের প্রধান শিক্ষক ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা, ওনার কাছে আসতে যাচ্ছি। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান, এই যে যৌথ যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে মোবাইল ফোনের আসক্তিটা কমানো সম্ভব কিনা? রমজান আলী ভাইকে ধন্যবাদ। পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান। বা শিক্ষা প্রতিষ্ঠান, জি। আসলে আমি তো মূলত আপনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, তো প্রাইমারি সেকশন, এটা 1 থেকে 5 পর্যন্ত যে ক্লাসগুলো হচ্ছে 5টা পর্যন্ত আপনার প্রতিষ্ঠানেই থাকা হচ্ছে বা বাচ্চাদের সহ।
এই সময়টাতে কিন্তু ফোন চালানোর কোনো অপশন তাদের নাই, জি ছাত্রছাত্রীদের নাই। তো আমার যেটা বিশেষ মনে হচ্ছে সেটা হলো যে একজন অভিভাবক যদি মনে করে যে আমার সন্তানটাকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করব, তাহলে ওনার দায়িত্বটা কিন্তু অনেক অনেক বেশি। জি আর যৌথ কথাটা যেটা বললেন এটা ঠিক আছে, তো যৌথ যদি এটা পরামর্শ করা যায় তাহলে আরো ভালো হয়। তবে আমি বিশেষভাবে আর কি বলবো সেটা অভিভাবকদেরকে, যে আসলে আপনার সন্তানটাকে আপনি এই যে 1 থেকে 5 পর্যন্ত অথবা 10 পর্যন্ত পড়তে গেলে আসলে মোবাইল ফোনের কিন্তু তেমন কোনো প্রয়োজন হয় না, জি এটা আর কি আমার মনে হয়। হুম কেননা মোবাইলটা এমন একটা জিনিস, এমন একটা জায়গা, এখানে মোবাইলটা টিপ দেওয়ার সাথে সাথে স্মার্টফোনটা মানে খারাপ দিক এবং ভালো দিক দুইটাই চলে আসে। চলে আসে। এখন প্রশ্ন হলো, যেমন আমি আমার সন্তানটাকে, আমার 5 বছরের একটা ছোট্ট ছেলে, এখন এই বাচ্চাটা কি করে অনেক সময়, তো আমি মোবাইলে দেখা যায় একটা ভালো জিনিস আমার বাচ্চাটাকে দেখাইলাম, মোবাইলটা রেখে 5 মিনিটের জন্য আমি বাইরে আসলাম, নাই ওই মোবাইলটা থেকে একটু টাচ দিয়ে ঠিক আছে উপরে দিল, নাই একটা খারাপ জিনিস চলে আসে। আপনাকে এখানে পরামর্শ দিই আমি, সেটা হচ্ছে যে আপনি স্ক্রিন লক করবেন, আচ্ছা। আপনার ফোন আপনি ব্যবহার করবেন আপনার প্রয়োজনে, বাচ্চারা যাতে এসে আপনার এই লক খুলে যেন দেখতে না পারে, যাই হোক, লক করে রাখবেন। যাই হোক আমি আর কি এই বিষয়টা বলবো, তা আসলে ফোনটা এরকম একটা পর্যায়ে চলে গেছে যে আপনি না চাইলেও দেখা যায়, না চাইলেও চলে আসে। জি আপনি যেভাবেই বলেন যে আমি আপনি লক করেন আর না করেন, ছেলে সহ যেভাবেই দেখছি, হ্যাঁ। ছেলে সহ দেখছি, ওই সময় দেখা গেছে যে আরেকটা ভিডিও চলে আসলো বা অ্যাড চলে আসলো। হ্যাঁ, তখন আপনি বিষয়টা এরকম। তো এই জন্য আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আসলে ফোন তাদেরকে দেওয়া এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না। ফোন মোবাইলের ব্যবহারটা একটু জানতে পারে, মোবাইলের ব্যবহারটা তো অবশ্যই সেটা তার জানতে বাবা পারে। মা আছে, ঠিক আছে, অভিভাবক আছে, তাদের মাধ্যমে জানতে পারে কিছু সময়ের জন্য, কিছু সময় যাবে। ঠিক আছে। বাড়িতে আপনার দেখা যায় একটা টেলিভিশন আছে, হ্যাঁ, সেখানেও আপনার স্মার্টফোনের সিস্টেম করে রাখা যেতে পারে নাকি, ওখান থেকেও সে কিন্তু টাইপিং অন্যান্য কিছু শিখতে পারবে, কম্পিউটার শিখতে পারবে, অনেক কিছু শেখার মতন আছে। বাট সবাই কিন্তু দেখতে পারলো ওই জায়গাটা, কিন্তু এই ধরনের কোনো কিছু মানে সমস্যা হবে না। কিন্তু যখন ও এককভাবে এমন একটা বায়না ধরে বসবে যে আমাকে স্মার্টফোন যদি না দেওয়া হয়, হ্যাঁ, আমি কাল থেকে স্কুলে যাব না, জি এই ধরনের যদি বায়না ধরে, তা আমি মনে করি যে এটা নেহাত একটা অন্যায়, নেহাত একটা খারাপ দিক এটা। এবং এটাতে অভিভাবক এবং আপনার শিক্ষক মিলে মানে ওই এই জায়গার থেকে বাচ্চাদেরকে যেভাবে আপনার মানে সরায় নেওয়া যায় সর্বোচ্চ চেষ্টা করা উচিত, সেটা শাসনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, এটা করতে হবে। জি শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কনসালটেশন সেন্টার থাকা দরকার এই বিষয়গুলোর জন্য। যেমন আমরা এর আগে মাদক নিয়ে কথা বলছিলাম, আজকে স্মার্টফোন নিয়ে কথা বলছি। এই বিষয়গুলো নিয়ে মানসিক যে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় শিক্ষার্থীদের, তাদেরকে বিপদগামী থেকে তাদেরকে ফিরে নিয়ে আসতে আমার মনে হয় যে একটা যদি আমরা কনসালটেশন সেন্টার খুলতে পারি স্কুল প্রতিষ্ঠানগুলোতে, যে কোনো একটা শিক্ষার্থী তাকে অন্যমনস্ক দেখা যাচ্ছে কেন, এই বিষয়গুলো আইডেন্টিফাই করে আমরা যদি তাকে পরামর্শ দিতে পারি, সৎ পরামর্শ, তাহলে হয়তো বা এখান থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তো স্যারের এই বিষয়টা আমি একটু শেয়ার করি, সেটা হলো আমাদের শ্রদ্ধেয় দিলীপ দাদা এই বিষয়টা একটু আলোচনা করছিল। আমি মনে করি যে এই জায়গার থেকে উত্থানের জন্য ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে আপনার ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে, যদি অভিভাবকরা সচেতন হয় এবং আপনার প্রতিষ্ঠানের শিক্ষকরাও যদি সচেতন থাকে, তাহলে এই জায়গাগুলোতে উত্থানের জন্য অনেকটাই ভালো আসবে। আর আরেকটা দিক হলো, একটা ছাত্রছাত্রী কিন্তু বোঝা যায় যে সে রাতে কয় ঘন্টা মোবাইল দেখলো, এটা কিন্তু অনেকটাই বোঝা যায়। কারণটা আমরা তো জানি যে 24 ঘন্টার উপরে তো আর দিন মানে টোটাল মিলে, ঠিক আছে, বাট
সাধারণত একটা মানুষ 10টা থেকে 11টার মধ্যে ঘুমায় যাবে। তো যদি সেটা না করে রাত 12টা 1টার সময় ঘুমায়, তাহলে এখান থেকে কিন্তু 3 ঘন্টা সে মাইনাস হয়ে গেল, ঘুমের ব্যাঘাত ঘটলো। তো 3 ঘন্টা যদি মাইনাস হয়, তাকে কিন্তু ওই আগের টাইমে উঠতে হচ্ছে ঘুমের থেকে। তার মানে এই মাইনাসটা হওয়াতে কিন্তু তার ঘুম এবং তার চোখ, মুখ, নাক দেখলেই বোঝা যাবে। এবং শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন ভাইও বলছে এই বিষয়টা, খাওয়া দাওয়া, রুচি বা এই ধরনের সবকিছু কিন্তু কমে যাবে। বাট তার চেহারাটা দেখলেও বোঝা যাবে যে মোবাইল ফোনে আসক্ত আছে। তো আমরা যদি এভাবে চিহ্নিত করি, এবং বাবা মা যারা আছে তারা যদি ধরে নেন আপনার সন্তানটাকে আপনি 1 ঘন্টা পর পর দেখেন, একটু খেয়াল করে যে আসলে ওরা কয়টা পর্যন্ত পড়তেছে, কয়টা পর্যন্ত মোবাইল দেখতেছে। আপনারা যদি এই দিকটা একটু মানে সচেতন হন, আমি মনে করি যে এখান থেকে আল্লাহর রহমতে আমরা এখান থেকে একটা ভালো সুফল আশা করতে পারি। ধন্যবাদ ভাই। জি, এই মুহূর্তে আসলে ধন্যবাদ আনোয়ার হোসেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি এখন যেতে চাচ্ছি আরেকটু আমাদের সিনিয়র ভাই রুহুল আমিন ভাইয়ের কাছে। যে রুহুল আমিন ভাই, ওনার কাছে আমার আবারও জানা যে আসলে আসক্তির কথা কিন্তু আমরা বলছি যে মোবাইল ফোন আসলে আমাদের জীবনে স্মার্টের জন্য দরকার আছে, কিন্তু আসক্তি হলে বিপদগ্রস্ত করবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আবার ওই আপনি বললেন যে 3 জন রেল লাইনে কাটা পড়ছে, আমাদের এখানেই তো, আমাদের রেলগেটে একটা ছেলে কাটা পড়েছে, ধাক্কা খেয়েছে, এরকম হচ্ছে তো, অন্যমনস্ক ছিল, মোবাইল নিয়ে বসে আছে, অন্যমনস্ক ছিল, সে ধাক্কা খেলো। আমরা ভাবলাম যে সে মারা যাচ্ছে কিনা, তারপরে অবশ্য জানি না, তাকে মেডিকেল করা হলো, কি অবস্থা আমি জানি না। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শরীফুল ভাই দেখছেন। শরীফুল ভাই আপনি কেমন আছেন? আমরা স্মার্টফোন নিয়ে কথা বলছি, আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের অপেক্ষায় আমরা রইলাম। আরো অনেকেই দেখছেন, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন। অরুণ কুমার রয় স্যার দেখছেন, আসলে পরামর্শ দিবেন এই কিভাবে এই মোবাইলের যে আসক্তি, এখান থেকে বের হওয়া যায়। তো আমি এ পর্যায়ে প্রশ্ন করতে চাই বড় ভাইয়ের কাছে যে আমাদের আইনের কি কোনো ব্যবস্থা করা যেতে পারে, যে আইন করে এই মোবাইল ফোনের যে বিষয়টা, এটাকে বন্ধ করার যে বিষয়টা, বা কতক্ষণ দেখতে পারে একটা ছেলে বা একটা মেয়ে, বা কত বছর বয়স থেকে এটা ব্যবহার করতে পারবে, এই ধরনের আইন বা আইনের প্রয়োগের যে বিষয়টা। আসলে এখানে আইন প্রয়োগ করে আসলে কত কি সরকার সমাধান করবে, যেগুলো মেজর যে বিষয়গুলো, এগুলোই তো আসলে সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে। কারণ আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও তুমি আমার থানায় 30 জন প্রশাসন, ইউনিয়ন হলো 8টা, কয়জন করে পড়ে? তো হিসাব করলে হচ্ছে 3 × 24, ধরো 3 জন 4 জন করে পড়ে। আচ্ছা, 4 জন পুলিশ আমার একটা ইউনিয়নে কি করবে ভাই? 30,000 লোককে বলো তুমি, সম্ভব এটা? সরকারের সম্ভব কখনো? এটা যদি আমি আমার জায়গা থেকে যদি সচেতন না হই, আমার সন্তানকে যদি আমি সচেতন না করি, এটা আমি মনে করব যে এটা 2টা জায়গার থেকে সবচেয়ে বেশি খুব সহজভাবে উঠে আসা সম্ভব, যেটা আমার ধারণা। আমি মনে করি যে যারা লাইভটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা যদি আমাদেরকে কোনো পরামর্শ দিয়ে উপকৃত করতে পারেন, আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই কথাগুলো শুনে যদি একটা সন্তানও যদি আসলে ফিরে আসে, তাহলে আমাদের সার্থকতা। এই যে রাত জেগে আমরা লাইভ করতেছি, এখানে কিন্তু লাভ বলতে আমাদের শুধু একটাই, এই সমাজকে সচেতন করা। এই সমাজের বাবা মার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে সন্তানদের উপর বাবা মার এত আশা আকাঙ্ক্ষা, এই সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে, দেশ জাতি তার কাছ থেকে তখন কিছু পাবে। আজকে যদি আমরা এই প্রজন্মকে ভালো কিছু দিতে না পারি, এই প্রজন্ম আগামী দিনে নেক্সট প্রজন্মকে কি দিবে? এই জায়গাটাই কিন্তু আমরা দায়বদ্ধ বলেই কিন্তু আমরা আজকে রাত জেগে আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়গুলো।
আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে পরামর্শ দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি মনে করি এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে দুইটা বিষয়ের উপর আমার গুরুত্ব বেশি দেওয়া উচিত। সেটা হচ্ছে যে আপনার সন্তানকে এই প্রথমেই যখন সন্তানটা আপনার ছোট্ট শিশু, ওই সময় তাকে আপনি মোবাইল থেকে একটু দূরে রাখেন না। আগে যে মোবাইল ছিল না, আমরা কি তখন ভাত খাইনি, বাথরুম করিনি, ঘুমাইনি আমরা তখন তো আমরা ঘুম আসছি। কিন্তু আজকে এই ছোট বাচ্চাটাকে ফোন দেখায় ঘুম পাড়াতে হবে, ফোন দেখায় বাথরুম করাতে হবে, ব্যাট হেবি। এখান থেকে অভিভাবকের একটু সরে আসেন না কেন, একটু দয়া করে সরে আসেন। আপনার সন্তানটা এই প্রথম থেকে মোবাইল থেকে সরান, দেখবেন সে আগামী দিনে বড় হয়ে সে মোবাইলের প্রতি আসক্ত হবে না। সে তো জন্মের পর থেকেই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। সে তো যতই দিন যাচ্ছে, সে যতই মিসইউজ হচ্ছে, ততই সে মোবাইলে বিভিন্ন ফাংশন সম্পর্কে জানতে পারতেছে। তখন সে এই বিভিন্ন ফাংশন দেখে দেখে সে যে ভালো একটা দিক তার ভিতরে ছিল, এটা কিন্তু মরিচা ধরে গেছে। খারাপ দিকটা তার যে ভালো জায়গাটা ছিল পুরাটাই দখল করে ফেলছে। এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার আমি বলবো গার্জিয়ানকে, আপনারা বাচ্চাটাকে প্রথম থেকে ফোনটা থেকে দূরে রাখেন, যেটা আসলে আপনার বাচ্চার মরণ ব্যাধি, আপনার বাচ্চার ভবিষ্যৎকে ধ্বংস করে দিবে। আপনার বাচ্চা ধ্বংস হওয়া মানে এই দেশ থেকে একটা ভবিষ্যৎ নাগরিক ধ্বংস হয়ে যাওয়া। আর আমি যুব সমাজকে বলবো যে দেখো, তোমরা আসলে এই দেশ তোমাদের দিকে চেয়ে আছে, তোমাদের দিকে চেয়ে আছে। এই দেশ তোমাদের কাছে অনেক কিছুই চায়, এই জাতি তোমাদের মুখ পানে চেয়ে আছে। তোমরা আগামী দিনের এই সমাজ গড়ে তুলবে। কিন্তু তোমরা যদি আজকে এই মোবাইলে আসক্ত হয়ে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু তুমি আসলে এই দেশ জাতিকে কিছুই দিতে পারতেছো না। আর তুমিও কিন্তু আসলে তোমার যেটা গন্তব্য ছিল সেখানে যেতে পারতেছো না। এবং তোমার বাবা মা যে তোমাকে এত ওদের আগ্রহ নিয়ে এত কঠোর পরিশ্রম করে সে নিজে না খেয়ে নিজে না পড়ে তোমাদেরকে পড়াশোনা করানোর জন্য পাঠাচ্ছে, সেই জায়গাটা থেকেও কিন্তু তোমার বাবা মাকে তুমি সরাই দিলা, তাদের আশাটাও তুমি নষ্ট করে দিলা। আমি তোমাকে এই যুব সমাজকে বলবো, বিনীতভাবে বলবো যে তোমরা আসলে অযথা মোবাইলের যে নেগেটিভ দিকগুলো আছে এটাতে যাওয়ার দরকার নাই। তুমি আগে পজিটিভলি হয়ে তুমি প্রতিষ্ঠিত হও, তারপরে তুমি মোবাইল দেখো, সমস্যা না। কিন্তু তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগেই যদি তুমি শেষ হয়ে যাও, তুমি নিজেকেই সামলাতে না পারো, এক সময় নিজে একজন ভারসাম্যহীন মানুষ হয়ে যাও, তাহলে তুমি আরেকজন মানুষকে কি ভারসাম্যহীন মানে আসার পরামর্শ দিবে? তুমি তো শেষ হয়ে গেছো, তুমি তো আরেকজনকে ভালো কিছু দিতে পারবে না। তাই আমি যুব সমাজকে বলবো, তোমরা এখান থেকে বেরিয়ে আসো, খারাপ দিকগুলো বাদ দাও, মোবাইলে আসক্ত বাদ দাও। আমি এই কয়েকদিন একটা নিউজ দেখলাম, বাংলাদেশের মধ্যে বিসিএস ক্যাডার সে প্রথম হয়েছে। অবাক লাগলাম আমি, রমজান আলী, যে সে তার একটা বাটন ফোন নাই, সে বিসিএস ক্যাডার বাংলাদেশের মধ্যে প্রথম, সে একটা বাটন ফোন ইউজ করে নাই। তাহলে এই স্মার্টফোন কি তার তার কাছে ছিল না? অবশ্যই ছিল। আমি যুব সমাজকে বলবো যে আসলে দেখো, তোমাদের প্রতি তোমার অভিভাবকরা, দেশ জাতি, তুমি আজকে ভালো একটা জায়গায় যাবে, দেশ তোমার কাছ থেকে অনেক কিছু পাবে, জাতি তোমার কাছ থেকে অনেক কিছু শিখবে। কিন্তু তুমি যদি এই শুরুতেই শেষ হয়ে যাও, তাহলে তুমি তোমার দেশ জাতিকে কিছু দিতে পারলা না, তোমার বাবা মাকে যে আশা আকাঙ্ক্ষাটা ছিল সেই জায়গাটা থেকেও তুমি কিছু দিতে পারলা না, তুমি নিজেকেও গড়ে তুলতে পারলা না। একটা এই ফোনের কারণে তুমি কয়টা সাইট শেষ করে দিলা, নিজেও শেষ হয়ে গেলা। আমি তোমাকে যুব সমাজকে বিনীত অনুরোধ করবো, ভাই তোমরা বেরোয় আসো, প্রতিষ্ঠিত হও, তারপরে ফোন চালাও, সমস্যা না, ফোন তো আর চলে যাচ্ছে না। এই দুইটা দিক ছাড়া এখানে গভর্নমেন্টের আসলে কিছুই করার নেই। আমি ফোনটা নিয়ে ঘুমাচ্ছি, প্রশাসনকে আমার সাথে ঘুমাবে, আমার বাবাকে আমার সঙ্গে ঘুমাবে, এটা তো সম্ভব না। আমি যদি চুরি করতে যাই, ভাই চোরকে পাহারা দিয়ে রাখা যায় না। এখন যদি চোর যদি মনে করে আমি চুরি করব না, তাহলে কিন্তু আর পাহারা দেওয়ার দরকার হয় না। তাই জন্য অভিভাবক এবং যুব সমাজ আমি দুইজনকে বিনীত অনুরোধ করব, যার যেখানে দায়িত্ব সেই জায়গা থেকে দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আমার মনে হয় এই মোবাইলে আসক্তি থেকে বেরিয়ে আসা খুবই সহজেই সম্ভব হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শরীফুল ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। বর্তমান যুগোপযোগী একটা আলোচনা চলছে, বলছেন যুব সমাজ স্মার্টফোনে নিজেকে এমন ভাবে বিলিয়ে দিয়েছে তার ভবিষ্যৎ পুরোই অন্ধকার। আসলে সত্যি কথা এটা।
ঠিকই বলেছেন ভাই। তো আমি আসলে লাইভটা লং টাইম হয়ে যাচ্ছে, অনেকের ধৈর্য বিচ্যুত হয়ে যাচ্ছে, অনেকে লাইভ থেকে বেরিয়েও গেছে দেখছি। তো আসলে আমরা শেষের দিকে এসেছি। আমি দিলীপ রায় দাদার কাছে আমি যেতে চাচ্ছি আর একটু, যে উনি দু একটা কথা বলে শেষ করবেন। আমরা আসলে অনেকটা ধন্যবাদ পরিত্রাণের উপায় নিয়ে একটু কথা বলবো। পাওয়ার জন্য। সন্তান আমার, ভবিষ্যৎও আমার। ভবিষ্যৎকে লক্ষ্য করে আমার সন্তান কিভাবে গড়ে তুলতে হবে, পরিবারের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এখন স্মার্টফোনের কারণে আমরা অনেক কিছু থেকে কিন্তু সরে গেছি। যেমন পেপার পত্রিকা ওইভাবে দেখা হয় না সরাসরি, হ্যাঁ, ইদানিং তো বাজারে পত্রিকা নেয় না, তাই না? এর পাশাপাশি রেডিও তখন চলে না, রেডিও বন্ধ হয়ে গেছে। টেলিভিশনের প্রতি আসক্তি কমে গেছে, হ্যাঁ, টেলিভিশন আমার বাড়িতেই নাই এখন। তাই না? এইরকম হয়ে গেছে। এবং এর পাশাপাশি অনেক কিছু সমস্যা আমাদের সামনে এসে গেছে, জি, একের পর এক সমস্যা লেগেই গেছে। এই মোবাইলের আসক্তির কারণে দেখা যায় বিভিন্ন ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত। এই জন্য আমাদের অভিভাবক যারা আছি তাদেরকে সচেতন হতে হবে। এই কারণে শিশুদেরকে কখনো সিম কার্ড তুলে দিতেনি, জি, অতিরিক্ত টাকা দিতেনি, কারণ তারা সুযোগ পেয়ে যাবে এমবি। এমবি ভরায়। কথা ঠিক বলছেন। এই সব থেকে বিরত হতে হবে। আমাদের এই যে সর্বোপরি দায়িত্ব হলো অভিভাবক। জি, ধন্যবাদ। আমার এখানেই আমি সমাপ্ত করলাম। জি, এক কথায় শেষ করুন ফজলুল ভাই। আমরা এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি? মানে এক কথায় বলতে গেলে এখানে অভিভাবকের ভূমিকাটাই হচ্ছে মুখ্য বিষয়। জি, প্রধান বিষয় হচ্ছে অভিভাবক। আমরা আমাদের অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারা নিজেরা সচেতন হন, আপনাদের সন্তানদেরকে সচেতন করুন এবং দেশের উন্নয়নে এগিয়ে আসুন। ধন্যবাদ আপনাকে। এদিকে বড় ভাই এক কথায় শেষ করবেন। এক কথা শেষ করা যাবে না, একটা উদাহরণ দিয়েই শেষ করি। যেহেতু কথা আসলে লং টাইম হয়ে গেছে, যারা দেখছেন তারা হয়তো বা মানে মন খারাপ করতেছেন। আমরা আসলে আপনাদেরকে সচেতন করার জন্যই আমরাও কষ্ট করতেছি, আপনাদেরকেও কষ্ট দিচ্ছি হয়তো বা। বিড়ালের সামনে যদি মাছ ভাজা রেখে দেওয়া যায় জি, আর বিড়ালকে বলা যায় যে তুমি এটা খাইও না, বিড়াল কিন্তু ভাই ছাড়বে না। ছাড়বে না। তাহলে যে মাছ ভাজছে, গৃহিণীর দায়িত্ব ছিল মাছ ভাজার পরে মাছটা ঢেকে রাখা। তাহলে এই দায়িত্ব ভুলের কারণে কিন্তু মাছ ভাজা বিড়াল খেয়ে ফেলছে। জি, তা আমি বলবো যে সন্তানটাকে আপনি প্রথম থেকে ফোনটা দিয়েন না। ও ফোনের প্রতি কখনোই আসক্ত হবে না, ফোন বলতে কেউ বুঝবেই না। অভিভাবক সচেতন হন, প্রয়োজন বোধে আপনার সন্তানের জন্য আপনি হার্ড লাইনে যান। যদি সে মানুষ না হয়, অমানুষ সন্তানের তো বাবা হওয়ার দরকার আমার নেই। জি, এই হার্ড লাইনে একটু যান না কেন, বা আদর অনাদর দুটাই দেন। সন্তান সবার কাছে আদরের, প্রয়োজন বোধে হার্ড লাইনে যান। যদি সে আপনার কথা না মানে, আপনিও তার দিকটা ফিরে অন্য দিক চলে যান, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যুব সমাজ মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসবে, দেশ জাতি ভালো কিছু আশা করবে এবং পাবে এদের দ্বারা। ধন্যবাদ সবাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আনোয়ার হোসেনের কাছে যেতে চাই, এক কথায় শেষ করবেন, পরিত্রাণের উপায় নিয়ে কথা বলবেন। আমি সর্বশেষ যেটা বলবো যে একটা সন্তানকে আপনার এই যে সন্ধ্যা যে টাইমটা থেকে রাত 10টা 11টা পর্যন্ত, আসলে এই টাইমটা প্রত্যেকটা বাবা মা উচিত সন্তানের প্রতি খেয়াল রাখা। এবং শ্রদ্ধা বড় ভাই যে কথাটা বললো অভিভাবকের যে দায়িত্ব বিষয়ে, আমিও এই জিনিসটাই বলবো যে এই বিষয়টাতে পূর্ণাঙ্গভাবে আপনার অভিভাবকের একটা বড় দায়িত্ব। যদি আপনার সন্তানকে ভালো মানুষই তৈরি করতে না পারলে, তো খারাপ মানুষ দিয়ে কি হবে? তো ওই সন্তান থাকার সে না থাকাই ভালো। এটা আর কি আমার যুক্তিতে, যে এটা সর্বোচ্চ চেষ্টা আমাদেরই পরিবারকেই করতে হবে। হিসেবে পরিবারকেই করতে হবে। এটা আমাদের থিওরিটা আর কি এটাই। আচ্ছা, ধন্যবাদ আনোয়ার হোসেন।
এ পর্যায়ে আসলে লাইভটি অনেকক্ষণ ধরে চলছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনলেন, আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে শেষ কথা একটাই বের হয়ে আসছে যে আমাদের অভিভাবককে সচেতন হতে হবে। অভিভাবক সচেতন হলে আমরা যদি ওদের যে পড়ার সময়টুকু ওদেরকে দেখি, কখন পড়তে হবে, কখন স্কুলে যেতে হবে, কখন তারা স্কুল থেকে আসলো, খাওয়ার সময় কেন ফোন দিতে হবে। তার মানে আপনি নিজেই ফোন দেখেন, আপনার দেখে দেখে ওই সন্তান কিন্তু শেখে। আপনি স্ক্রলিং করছেন, আমরা কিন্তু ইদানিং ভিডিও অনেক দেখছি, এই ভিডিওগুলোতে চলে আসছে যে আসলে মা বাবা গিয়ে ফোন দেখছে তো দেখছেই, স্ক্রলিং চলছে, মেয়ে আসি ছেলে আসি ঘ্যানর ঘ্যানর করছে যে মা শোনো, মা শোনো, আম্মু শোনো, বাবা শোনো। আমরা কিন্তু শুনছি না, ওরা বিরক্ত হচ্ছে, মায়ের কাছ থেকে বাবার কাছে যাচ্ছে, বাবা দেখছে ওই ফোন স্ক্রলিং করছে। তাহলে সেই সন্তান আর কোথায় যাবে? শেষে বিপদগামী হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকে মোবাইল ফোন স্ক্রলিং করছে, বাচ্চাকে নিয়ে যাচ্ছে আবার মোবাইল ফোন স্ক্রলিং করছে, বাচ্চা গিয়ে কোথায় পড়ছে? ওই গাড়ির নিচে পড়তেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে, এবং সেটাই না, সেই সাথে আরো অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এই যে মোবাইল ফোনের যে স্ক্রলিং করতে করতে চোখের সমস্যা হচ্ছে, মেধাশূন্য হয়ে যাচ্ছে, পড়াশোনা মনে থাকছে না। এই বিষয়গুলো আসলে আমাদের নজরদারি করা দরকার। এবং তারা এই যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ কিছু কিছু আছে যারা বাজারে ঘুরে বেড়ায়, আসলে অভিভাবক সচেতন না হলে তো বাজারে ঘুরবেই বাচ্চারা। এই যে সন্তান 18 বছর, 24 বছরে বা 20 বছরে তারা ঘুরে বেড়াচ্ছে, মোবাইলে স্ক্রলিং করছে, মোবাইলে গেম খেলছে, এমবি ভরাচ্ছে, এমবির টাকা নেই, আপনার কাছ থেকে নিচ্ছে। দেখা যাচ্ছে যখন সে আসক্তিতে পরিণত হচ্ছে, আমরা কখন বুঝবো আসক্তিতে পরিণত হয়েছে? যখন দেখছি যে মোবাইল ফোন ছাড়া তো চলছে না, যে এখনই দিতে হবে আমাকে। এই যে কিছুদিন আগে আমি যদি আপনাদেরকে বলি, এখানে কিছুদিন আগে এই করোনাকালীন সময় আমরা মোবাইল ফোনে আমরা স্মার্ট ক্লাস নিয়েছি। তখন কিন্তু আমাদের বয়া, স্ট্যান্ড এগুলো কিছুই ছিল না, ট্রাইপড কিছুই ছিল না। আমরা চেষ্টা করেছি ওইভাবে ক্লাস নেওয়ার জন্য। তখন থেকে দেখা গেছে যে আসলে মোবাইলের প্রতি যে একটা আসক্তি বা মোবাইলের প্রতি যে একটা ভালো লাগা ছাত্রছাত্রীদের তখন থেকে চলে এসছে। তো তখন থেকে চলে এসছে বটে, তো আমরা অভিভাবকরা কি পাশে ছিলাম না? আমাদের দেখতে হবে, সন্তান তো আমার, সে যদি এই মোবাইলে আসক্তি হয়ে পড়ে, তাহলে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সচেতন হন, আমরা সচেতন হই। আমরা যদি সবাই মিলে সচেতন হই, তাহলে সুন্দর একটা ভবিষ্যৎ গড়া যাবে। এই পৃথিবী, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, এই পরিবার, প্রত্যেক পরিবারে একটা সুস্থ সবল মস্তিষ্কের মানসিক সুস্থতার একটা সন্তান পাবে। অবশ্যই। তো আসুন আমরা সবাই মিলে সচেতন হই, আমাদের সন্তানদেরকে এই মোবাইলের আসক্তি থেকে বাঁচাই। এবং মোবাইল ফোন শুধু যে ক্ষতিকর কারণ তা না, এর যে ভালো দিকগুলো সেগুলো আমরা তুলে ধরি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।